আগের নেতিবাচক সাংবাদিকতার কারণে মব তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে না জানিয়ে তিনি আরও বলেন, নতুন করে আর কোনো কালা কানুন তৈরি করা হবে না। এ সময় গণমাধ্যম কর্মীদের নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করে সংস্কারের পরামর্শ দেন আইন উপদেষ্টা। বৃহস্পতিবার সিডা মিলনায়তনে মিডিয়া সংস্কার নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে আইন উপদেষ্টা সাংবাদিক কর্মীদের একাধিক সংগঠন না করে যে কোনো একটি সংগঠন সবাইকে একসাথে থাকার পরামর্শ দেন। মামলা বাণিজ্য থামাতে পুলিশকে প্রাথমিকভাবে তদন্ত করে মামলা নেওয়ারও পরামর্শ দেন তিনি। এ সময় প্রেস সচিব বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমে যা হয়েছে তা এখন আর হবে না। গণমাধ্যমের স্বাধীনতা হরণে সরকার কোনো রুল জারি করছে না বলেও জানান তিনি। অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের গণমাধ্যম অনেক স্বাধীন বলেও দাবি করেন প্রেস সচিব। আপনি মব বলতে কি বুঝেন? আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই যারা আগের রিজিমের সময় যারা এফেক্টেড হয়েছেন তারাই এই প্রোটেস্টগুলো বেশি করছে। এটা সরকারের অবস্থান না। আমি আমার কথাটা বলছি যে যেই যারা এফেক্টেড হয়েছেন তারা এখন প্রেশার কুক তৈরি হচ্ছেন। তারা ভাবছেন যে তারা যে আগের অবস্থায় দেখছেন যে কোনো চেঞ্জ হচ্ছে না জার্নালিজমে। সাংবাদিকরা আপনারা তো বহু আগে শেখ হাসিনা আসারও আগে দুই ভাগ হয়ে বসে আছেন। আপনারা প্রত্যেকটা জায়গায় দুইটা করে কমিটি, প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করে, নিজেরাই যুদ্ধ করে। তাহলে আপনি স্বাধীন হবেন কিভাবে? যেই দেশে নিজেরা যুদ্ধ করে সেই দেশ কোনোদিন স্বাধীন হয়? আপনারা আগে এই যে সংস্কারের কথা বলেন, আপনারা এই সংস্কারটা আগে করেন, একটা ইউনিয়ন করেন। দ্বাদশ সংসদ নির্বাচনে ইসি নেতৃত্ব দেওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এরই মধ্যে তার 10 দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। এর আগে বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আওয়ালকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিএনপির করা শেরেবাংলা নগর থানা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। হাবিবুল আওয়ালের বিরুদ্ধে প্রশাসনের নির্বাচন ডামি ভোটের আয়োজন সহ সংবিধান লঙ্ঘনের অভিযোগ আছে। একই মামলায় এর আগে রাজধানীর উত্তরা থেকে সাবেক সিএসি নুরুল হুদাকেও গ্রেফতার করে পুলিশ। জুলাই অভ্যুত্থানে শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আলোচিত এ হত্যা মামলার তদন্তে 30 জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর আগামী রোববার এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন। চলতি বছর 19 জানুয়ারি শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে ট্রাইব্যুনালে এ মামলার অভিযোগ দায়ের করে আবু সাইদের স্বজনেরা। এর আগে 24 জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এই প্রতিবেদনে আবু সাইদ হত্যার সাথে 30 জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। এই মামলায় 4 আসামি কারাগারে রয়েছে। তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। আবু সাইদ হত্যাকাণ্ডের অর্থাৎ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের যে তদন্ত প্রতিবেদন সেটা গত 24শে জুন প্রাপ্ত হয়েছে। এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন, ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন। আমরা তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার যেতে চাই। সংবাদের শুরুতে বলছিলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এবং আদালতের এই খবর নিয়ে সর্বশেষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, আমরা সংবাদে বলছিলাম যে 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত, আর পাশাপাশি কি ধরনের নির্দেশনা বা পুলিশের এই মুহূর্তে আইনি যে প্রক্রিয়া সে সম্পর্কে আমাদেরকে জানাবেন।
আমরা কিন্তু আজকেও দেখলাম যখন কোর্টে তোলা হলো সাবেক সিসি হাবিবুল আওয়ালকে, প্রায় 10 মিনিট কিন্তু কোর্টে কথা বলেছেন হাবিবুল আওয়াল, অর্থাৎ জেরার সম্মুখীন হয়েছেন। এবং তার বিরুদ্ধে যে মূল অভিযোগটি ছিল যে অর্থ আত্মসাতের যে কথাগুলো বলা হচ্ছিল, যে নির্বাচনের সময় আসলে যে টাকা বরাদ্দ হয়েছে নির্বাচন কমিশনের, সেই টাকার একটা বড় টাকা তিনি লোপাট করেছেন এবং তার সাথে নির্বাচন সংশ্লিষ্ট যারা আয়োজক ছিলেন তাদের তিনি সেই টাকা আসলে দিয়েছেন যাতে একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করা হয়। সেখানে হাবিবুল আওয়াল আদালতকে যে কথাটি বলেছেন তিনি অনেকটা স্বীকার করে নিয়েছেন যে আসলে গত 3টি নির্বাচন যে দলীয় সরকারের অধীনে হয়েছে সেই নির্বাচনগুলো বিতর্কিত ছিল। তবে তিনি এও বলেছেন যে আসলে তার জন্য দায়ী আসলে একক নির্বাচন কমিশন না, সেই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট আসলে দায়ী ছিল সেই সময়। তিনি কিন্তু তার জায়গা থেকে বলেছেন যে তার বিরুদ্ধে যে টাকার কথা বলা হচ্ছে, যে টাকা তছরূপ করেছে, একটি টাকা আসলে কেউ দেখাতে পারলে তিনি সেটি তার মতো করে আসলে জবাব দেবেন। আর কিছুক্ষণ আগে যে শুনানি শেষ হয়েছে, শুনানি শেষে কিন্তু এখন ব্রিফিং হচ্ছে। আমরা ব্রিফিং একটু সরাসরি যাব, রাষ্ট্রপক্ষের আইনজীবী কথা বলছেন। হাবিবুল আওয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল, এটা সে স্বীকার করেছে। এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে আমরা বলেছি যে এইটা একটা সাংবিধানিক, আমাদের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, এটা আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত এবং সে শপথ নিয়ে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল। অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রহসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে এবং এই প্রহসন নির্বাচন করে সে এই নির্বাচনে টাকা আত্মসাৎ করেছে এবং সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। এই অপরাধ সহ আরও অন্যান্য অপরাধগুলি আমরা তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞাপন উপস্থাপন করেন এবং তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই রিমান্ডটা মঞ্জুর হয়। রাষ্ট্রদ্রোহিতার একটা অভিযোগের কথা আপনি বলেছেন, ওটা কি মামলা নাকি ডিটেইলস যদি বলতেন? এই যে আমরা প্রথমে দেখলাম প্রথম দিন একই মামলায় যখন সাবেক আরেকজন নির্বাচন কমিশনার হুদা সাহেবকে গিয়ে উঠানো হয়েছিল, সেই সময় বলা হয়েছিল এখানে জামিন অযোগ্য ধারা, সবগুলো জামিনযোগ্য ধারা। কিন্তু আজকে আমরা দেখছি যে রাষ্ট্রদ্রোহ এবং অর্থ আত্মসাৎ এবং গিয়ে প্রতারণা বেশ কয়েকটি ধারা নতুন করে যুক্ত হয়েছে। কিভাবে যুক্ত হলো? আপনারা জানেন যে আমাদের ক্রিমিনাল যে প্রসিডিউর আছে সেখানে বলা আছে একজন ইমপ্রুভমেন্ট, সে একটা ঘটনা যদি থানা বা কোথাও কোনো কর্তৃপক্ষ আমাদের কোনো ল ইনফোর্স এজেন্সির কাছে ইনফর্ম করে, এটাই আমার যথেষ্ট। এরপরে যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি তদন্তের স্বার্থে তিনি তার এই মামলার কোন কোন ধারায় এই মামলাটাকে উনি আনয়ন করবেন তিনি স্থির করবেন। এবং এছাড়াও প্রাথমিক তদন্তে যদি উনি যে ধারাগুলিতে নিয়ে অগ্রসর হওয়ার পরে যদি দেখেন যে এই ঘটনা তদন্ত করতে গিয়ে আরও ধারার সঙ্গে এখানে পাওয়া যাচ্ছে, সেগুলিও উনি সংযোজন করার জন্য বিজ্ঞ আদালতে উনি উপস্থাপন করতে পারেন। গতকালের সেই রিমান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী কর্মকর্তা তা তদন্তে দেখতে পেয়েছেন যে এই ঘটনার সঙ্গে আরও বিষয়গুলি জড়িত হয়েছে, সেই জন্য তিনি দরখাস্ত দিয়ে বিজ্ঞ আদালতে তার গত কয়েকদিনের তদন্ত এবং জিজ্ঞাসাবাদের বিষয়গুলি দরখাস্ত আকারে এবং কেস ডকেট আদালতে উপস্থাপন করার কারণে তার বিরুদ্ধে এই ধারাগুলি সংযোজন করা হয়। মাননীয় বিচারক বলছিলেন যে ওনার কাছে জাতির একটু বাড়তি প্রত্যাশা ছিল, তো যদি ওনার কাছে তখনই মনে হয় যে দামি নির্বাচন হয়েছে তাহলে তিনি রিফাইন দিতে পারতেন এবং সবাইকে বিষয়টা জানাতে পারতেন, কিন্তু উনি তখন বলছিলেন যে তার পক্ষে এই বিষয়টা সম্ভব ছিল। উনি আদালতে কি বলেছেন একটু যদি বলতেন? উনি আদালতে নিজকে সেভ করার জন্য সমস্ত বক্তব্য সে সরকারের উপর এবং জনগণের উপর দায় চাপিয়ে দিচ্ছেন
এবং রাজনৈতিক নেতাদের উপরে দায় চাপিয়ে দিচ্ছেন, জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন, সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। এটা সে নিজকে সেভ করার জন্য আমরা বলছি যে না, আপনার এটা জাস্টিফাই করার কোনো আপনার কর্মকাণ্ড অবৈধ এবং অপরাধমূলক যে কাজ, এটা আপনি নিজে অন্যের উপর দোষ চাপিয়ে নিজকে বাঁচানোর জন্য বা নিজের কর্মকাণ্ডকে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। যেহেতু একটা সাংবিধানিক পদ, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যখন নির্বাচন হয় সকল দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের কাছে দায়িত্ব হয়। রাষ্ট্রের সকল যারা নির্বাচন সংক্রান্ত কাজ সকল কর্মচারী নিয়োজিত থাকে এবং বিভিন্ন ডিসিএসপি সহ বিভিন্ন এবং পুলিশ বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সি সবাই কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের আন্ডারে থাকে। অতএব আপনি নিজে অন্যের উপরে দায় ছেড়ে দিয়ে দায় থেকে এড়াইতে পারেন না। এই জন্য আপনাকে এই দায় গ্রহণ করতে হবে। এবং এছাড়াও আরেকটি বক্তব্যে উনি বলেছেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেখানে প্রতি বছর যে টাকা দেওয়া হয় নির্বাচনের সময়, প্রত্যেকটা ইনকোয়ারি যারা হয় বিচারকদের দিয়ে যে ইনকোয়ারি করা হয়, কমিটি করা হয়, সেখানে 20,000 25,000 করে দেওয়া হতো। কিন্তু আপনি প্রত্যেকটা ইনকোয়ারি কমিটি যিনি তার সদস্য ছিল প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনারা তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। এইটা কেন দিয়েছেন এটা সদুত্তর উনি দিতে পারেন নাই এবং উনি বলছেন এটা আমি জানি না। সংস্কার ছাড়া হাজার বছর এই দেশে কোনো ভালো নির্বাচন হবে না, ভালো এই কথা নির্বাচন হবে না, বলেছেন এরকম বলেছে কিনা? আমি এক কথা বলতে চাই, উনি আজকে তার বক্তব্যে সকল কিছুতে উনি অন্যের উপরে দোষ চাপাবার চেষ্টা করেছেন এবং নিজের ঘাড়ে কোনো দোষ নেওয়ার চেষ্টা করেন নাই। এবং উনি নিজের কর্মকাণ্ডকে উনাকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করেন নাই কেন তাহলে, এবং সেটার উপরে উনি কোনো ফলপ্রসূ বক্তব্য দিতে পারেন নাই। এবং শুধুমাত্র উনি অন্যের উপরে দোষ দিয়ে নিজকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কার্যকর্মকে। কিন্তু উনি যে একটা সাংবিধানিক দায়িত্বে আছিলেন এবং তার আন্ডারে যে পুরো নির্বাচন এবং রাষ্ট্রযন্ত্র তার হাতে ছিল, এইটাকে তিনি স্বীকার করতে চাচ্ছেন না। আমরা বলছি এটা আপনার ছিল, আপনি করেন নাই। সমস্ত দোষ এবং ঘটনা সঙ্গে আপনি জড়িত এবং আপনার সঙ্গে যারা সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সহযোগিতা করেছে তারাই সবাই জড়িত। ক্ষমতা কেউ ছাড়তে চায় না। হ্যাঁ, আলোচনা আসুক। এইভাবে নামানো যাবে না, এইভাবে নামানো যাবে না, আস্তে আস্তে। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি আদালতে ছিলাম। সেখানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এবং তার পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বক্তব্য রাখছিলেন। আমরা সেই বক্তব্যে যুক্ত ছিলাম। আগামী দিনে স্বচ্ছভাবে সংসদ পরিচালনা করতে সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সেই বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠার অর্থায়ন করতে চায় তারা, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন অপেক্ষা করছে নির্বাচিত সরকারের জন্য। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে স্বস্তি প্রকাশ করেছে ইউই। নির্বাচিত সরকারকে সাধারণ ঋণ এবং অনুদানের বাইরে গিয়ে অর্থায়ন করবে ইইউ বলেও জানান তিনি। পার্লামেন্টের কার্যক্রমকে স্বচ্ছতার সাথে যাতে পরিচালনা করা যায়, তো ইউর পক্ষ থেকে তারা সহযোগিতা করতে চাচ্ছে। স্বাধীনভাবে চলতে দিতে হয় বিচার বিভাগকে, তার নিজস্ব সচিবালয় থাকা দরকার। এই বিষয়টা তারাও সমর্থন করে এবং তারা এই ব্যাপারে ফান্ডিং করতেও রাজি আছে। যে নতুন নতুন অর্থায়নের অনেক পোর্টফোলিও, অনেক চিন্তা আছে। বাংলাদেশে বন্ড, গ্রিন বন্ড ইস্যুর মাধ্যমে অর্থায়নের যে অনেকগুলো দিক আছে যেটা আমরা বিগত দিনে করতে পারি নাই, সেগুলো আগামী সরকার আসলে তারা করতে চাচ্ছে। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজুকে সংশ্লিষ্ট সাবেক বর্তমান 23 কর্মকর্তাকে তলব করেছে দুদক। সংস্থাটির উপসহকারী পরিচালক আব্দুল আল মামুন রাজুক চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে তাদেরকে আগামী 29 এবং 30 জুন তলব করা হয়েছে। ইস্টার্ন হাউজিংয়ে অনৈতিক সুবিধা দিয়ে টিউলিপ সিদ্দিকের অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় তদন্তে রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, পরিচালক আব্দুর রহমান ভুইয়া সহ 23 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এর আগে টিউলিপ সিদ্দিক রাজুক সংশ্লিষ্ট সাবেক 9 কর্মকর্তাকে ডাকা হলেও কেউ তলবে সাড়া দেয়নি।
রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবন অবরুদ্ধ করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। কাউকে এনবিআরে ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সদস্য প্রশাসন খালিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্দোলনের কারণে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। একাধিক কর্মকর্তা জানান, দুপুর 12টার দিকে রাজস্ব ভবনের 2 গেটে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক সদস্য মোতায়েন করা হয়েছে। তারা রাজস্ব ভবনে ঢোকা ও বের হওয়ার গেট বন্ধ করে দিয়েছে। সেবা প্রার্থী, সাংবাদিক, কর্মকর্তা কেউই ঢুকতে ও বের হতে পারছেন না। চেয়ারম্যানের অপসারণ এবং এনবিআরের যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করছেন এনবিআরের কর্মকর্তারা। আজও রাজস্ব ভবনে সমবেত এবং কলম বিরতি পালন করছেন তারা। কর্মকর্তাদের অভিযোগ, কর্মকর্তাদের সমবেত হওয়া ঠেকাতে এনবিআর অবরুদ্ধ করে রাখা হয়েছে। আন্দোলনের থাকা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, যেমনটা বলছিলাম দর্শক। এ বিষয়ে সর্বশেষ খবর নিয়ে সহকর্মী রুহুল আমিন যুক্ত হয়েছেন আমাদের সাথে। রুহুল, আপনি যেহেতু এই বিষয়টি অনেকদিন ধরেই এই আন্দোলনের যারা আছেন তাদেরকে পর্যবেক্ষণ করছেন এবং খবর রাখছেন, আমরা গতকালও দেখেছিলাম যে আন্দোলনকারীরা বাইরে বসে আন্দোলন করতে পারছিলেন এবং চেয়ারম্যানের অপসারণ চাইছিলেন, এবং আমরা জানি যে অর্থ উপদেষ্টার সাথেও এক ধরনের বৈঠক হবার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হয়নি। আজকে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেট বন্ধ করে দিয়েছে, কর্মকর্তাদের ঢুকতে দিচ্ছে না, সেবা প্রার্থী যারা রয়েছেন তারাও আসলে কোনো সেবা পাচ্ছেন না, এটি কি হঠাৎ করে হয়েছে নাকি কোনো ধরনের আগে থেকে নির্দেশনা বা আজকে এই ধরনের ঘটনা ঘটবে সেই বিষয়ে প্রশাসন আগে থেকে জানিয়েছিল কিনা? আপনাকে ধন্যবাদ। আপনাকে শুরুতে একটু এখনকার পরিস্থিতিটা জানিয়ে রাখি, তারপর আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নে আসতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে এনবিআর কর্মকর্তাদের একটি অংশ রাজস্ব ভবনের সামনে, অর্থাৎ রাজস্ব ভবনের ভেতরে তারা অবস্থান, রাজস্ব ভবনের সামনে সড়কে তারা অবস্থান করছেন। তারা মূলত সকালের দিকেই এনবিআরে ঢুকেছেন এবং এখন আর বের হতে পারছেন না, যে কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন। এনবিআর কর্মকর্তাদের আর একটি অংশ যারা দুপুরের দিক থেকে এনবিআরে ঢোকার চেষ্টা করেন, তারা কিন্তু এনবিআরে ঢুকতে পারেননি এবং তারা এনবিআরের বাইরে বসে সমাবেশ করছেন। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে জাতীয় এনবিআরের যে প্রধান কার্যালয় আগারগাঁও রাজস্ব ভবন, সেটি এখনো অবরুদ্ধ অবস্থায় আছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আমরা এখানে দেখেছি যে সেনাবাহিনীর সদস্য, কোস্ট গার্ডের সদস্য সহ বিজিবি সদস্য, পুলিশ, সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখেছি এবং তারা এই রাজস্ব ভবনটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছেন। রাজস্ব ভবনে ঢোকা বের হওয়া এই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। আপনি সংবাদে বলছিলেন যে সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, সাংবাদিকদেরও অনেকটা সময় ঢুকতে দেওয়া হয়নি, তবে কিছুক্ষণ আগে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। আমরা এনবিআরের ভেতরে ঢুকেছি এবং আপনি এই মুহূর্তে দেখছেন যে এনবিআর কর্মকর্তাদের একটি অংশ এবং সাংবাদিকদের একটি অংশ এখন গেটের বাইরে যারা রাস্তায় সমাবেশ করছে সেই চিত্রটি আমরা দেখাচ্ছি। এই ভিতরে ঢুকতে না দেওয়ার কারণে তারা এই গেটের বাইরে রাস্তায় বসে সমাবেশ করছে, সেই চিত্রটি আপনি ক্যামেরার মাধ্যমে আমাদের এখন দেখতে পাচ্ছেন। আপনি আরেকটি যেটি বিষয় বললেন যে আন্দোলনের গতি প্রকৃতি বা আজকে এই পরিস্থিতি কেন তৈরি হলো, আপনি জানেন যে এই আন্দোলনটা ঈদের আগেও হয়েছে এবং এই সপ্তাহ থেকে আন্দোলন শুরু হয়। যদিও ঈদের আগে আমরা দেখেছিলাম সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে একটি সমঝোতা, কিন্তু সেই সমঝোতা ভেস্তে গেছে বেশ কিছু কারণে। আন্দোলনকারীদের অভিযোগ যে এই অর্থ মন্ত্রণালয় যে আশ্বাস বা প্রতিশ্রুতি দিয়েছিল, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সেই আশ্বাস বা প্রতিশ্রুতি রক্ষা না করে তিনি তার যে এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত এবং তিনি এই আন্দোলনের জড়িত অনেক কর্মকর্তাকে বদলি করেছেন এবং সেই বদলি করার ক্ষেত্রে তিনি আইন লঙ্ঘন করেছেন বলেও এই কর্মকর্তারা অভিযোগ করেছেন। তো এরকম বেশ কিছু কারণে এই এনবিআর কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে যারা ঐক্যবদ্ধ হয়েছেন, তারা বলছেন যে আব্দুর রহমান খানকে পদে রেখে কোনো রকম সংস্কার সম্ভব নয়, কারণ আব্দুর রহমান খান একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করতে চান, যে এজেন্ডা সরকার এবং এনবিআর এর কর্মকর্তা কর্মচারী কারোরই জন্য নয়, এরকম একটি বক্তব্য তারা দিচ্ছেন এবং এ কারণে তারা বলছেন যে সংস্কারের প্রথম ধাপ হবে
এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ করা, এবং সেই একই দাবিতে তারা কদিন ধরেই সমাবেশ করছেন এবং আজও তারা সমাবেশ করার জন্য যে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী রাজস্ব ভবনে সমবেত হয়েছেন এবং এসেই এই অপ্রীতিকর এই অবরুদ্ধকর পরিস্থিতির মুখে পড়েছেন। এবং আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত কঠোরভাবে এই এনবিআর এ আসা যাওয়া নিয়ন্ত্রণ করছেন এবং এখানে যারা সেবা প্রার্থী, বিশেষ করে আপনি জানেন যে রাজস্ব বোর্ডের অনেকগুলো দপ্তরে এখানে নানা কারণে আসতে হয় সেবা প্রার্থীদের, করদাতাদের, তো তারা কিন্তু আসতে পারছেন না এবং যারা ভিতরে ঢুকেছিলেন তাদেরও কিন্তু বের হওয়াতেও একটা সমস্যা তৈরি হচ্ছে। রুহুল আমিন, আমরা ফিরবো, তবে প্রশ্ন আপনার কাছে একটু রেখে যেতেই চাই যে এই আন্দোলনটি এখন সামনের দিনগুলোতে কতদূর আরো বেগবান হবে বা শেষ পর্যন্ত সরকারের সাথে আসলে এনবিআর কর্মকর্তারা কোনো ধরনের আলোচনায় বসবে কিনা, তাদের সাথে নিশ্চয়ই আলোচনা করে এই তথ্য আপনার কাছ থেকে আমরা জানবো। অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন। দর্শক সহকর্মী রুহুল আমিন ছিলেন আমাদের সাথে এতক্ষণ। পূর্বাঞ্চলে গাছ উজাড় করে আবাসন করার বিগত সরকারের ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন বন বিভাগ, পরিবেশ এবং জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেছেন, পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন নয়, নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ করতে সবুজায়ন বাড়াতে হবে। আর উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, রাজধানীর খালগুলো উদ্ধার করে খালি জায়গায় গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাবিব রহমান। বিশ্বে 173টি বাসযোগ্য শহরের মধ্যে ঢাকার অবস্থান 171। নদ নদী দখল, সবুজায়ন ধ্বংস, বায়ু দূষণ সব মিলিয়ে রাজধানী ঢাকা হয়ে উঠেছে বসবাসের অযোগ্য এক নগরী, যেখানে সবুজ আছে মাত্র 10.5%। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পূর্বাঞ্চলে গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, আবাসন খাতের নামে বিগত সরকার পূর্বাঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংস করেছে। প্রকল্পের সিদ্ধান্তই ভুল ছিল বলেও মন্তব্য তার। ঢাকা শহরে আর প্লট দেওয়ার কোনো উপায় নেই, পূর্বাঞ্চলেও প্লট দেওয়া উচিত হয় নাই। উচিত ছিল মানুষকে ফ্ল্যাট দেওয়া যদি একান্তই প্রয়োজন হয়, তাহলে যেই পরিমাণ গাছ আমরা কেটে এই নগরটা, এই উপশহরটা করা হয়েছে, তার 1/3 বা 1/4 এলাকা নিয়েই আসলে কাজটা করা যেত। রিজওয়ানা বলেন, জীববৈচিত্র্য হারিয়ে গেলে তা কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না, তাই উন্নয়নের নামে আর পরিবেশ ধ্বংস হতে দেয়া যাবে না। আবাসন সমস্যার সমাধান তো খুবই জরুরি, কিন্তু মানুষ কি খালি থাকবেই নাকি তার পানিও লাগবে, তার সিওয়েজও লাগবে, তার শিক্ষা প্রতিষ্ঠানও লাগবে, তার ছায়াও লাগবে, তার প্রকৃতিও দেখা লাগবে, তার পাখির ডাকও শোনা লাগবে। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকার প্রায় 122 কিলোমিটার খাল উদ্ধার করা হয়েছে, দখলমুক্ত হয়েছে 2টি নদী। জানান, পরিবেশ বান্ধব নগর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে প্রশাসন। সিটি কর্পোরেশন মিলে 122 কিলোমিটার পর্যন্ত আমরা এস্টিমেট করেছি। এটার কারণে ঢাকার জলাবদ্ধতা যেরকম দূর হয়েছে, একইভাবে ঢাকার এই যে ক্লাইমেট মানে যে তাপমাত্রা যে কমে আসার একটি বড় সহায়ক ভূমিকা পালন করবে কিন্তু ঢাকার খালগুলো। রাজধানীতে সবুজায়ন মাত্র 10 ভাগ এলাকা উল্লেখ করে প্রধান বন সংরক্ষক বলেন, আরও 9 ভাগ সবুজায়ন বাড়ালেই এই নগর হয়ে উঠবে পরিবেশ বান্ধব। আজকে যেখানে আমরা গাছ লাগালাম, লাগিয়ে উদ্বোধনটি হলো, সেই এরিয়াটি একটি বড় এরিয়া, যে এই জায়গাগুলোতে আমরা বনায়ন করে, পরিকল্পিত বনায়ন করে আমরা ঢাকার সবুজায়নটি বাড়াতে পারি। সবুজ বাড়াতে সারা দেশে প্রায় 5 কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। হাবিব রহমান, 71, ঢাকা। আজ থেকে শুরু হলো এইচএসসি এবং সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে শুরু হয়ে দুপুর 1টায় শেষ হয়েছে। প্রথম দিনে ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা। আজ থেকে শুরু করে লিখিত পরীক্ষা চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা। 12,51,111 জন শিক্ষার্থী এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। 11টি শিক্ষা বোর্ডের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের 10,55,398 জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের 86,102 জন এবং 1,09,611 জন শিক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে। এবছর দেশে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,797টি। এছাড়া বিদেশে 8টি কেন্দ্রে 293 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে আগামী 15 আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে এইচএসসি এবং সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্রে পরিদর্শনে গিয়ে তিনি জানান, পরীক্ষা নিয়ে অতীতে অনেক বাজে অভিজ্ঞতা ছিল, তাই এবার সরকারের চ্যালেঞ্জ অনেক, তবে ভালোভাবেই পরীক্ষা শেষ হবে বলে আশা করছেন শিক্ষা উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পরীক্ষায় অংশ নিতে আলাদা নির্দেশনা আছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি কতটা মানা হচ্ছে তা পরীক্ষার পরেই বলা যাবে। আমরা মনে করি যেভাবে সম্পন্ন করেছি আগের পরীক্ষাটা এবারও সেভাবে হবে। চ্যালেঞ্জ অনেক, এবং অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। এবং সেখানে বোর্ডগুলো তো রয়েছেই, এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, বিভিন্ন প্রতিষ্ঠান, এবং নিয়মিত আমাদের বৈঠক হয়েছে প্রিপারেটরি ফেজে, এবং সেই প্রেক্ষিতেই আজকে হচ্ছে একটা উল্লেখযোগ্য দিন যেখানে পরীক্ষাটা শুরু হচ্ছে। সারা দেশে একসাথে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় পরীক্ষা শুরু হয়। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। এবছর পরীক্ষার্থী গত বছরের চেয়ে 81,000-এর বেশি কমেছে। 3 বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। চট্টগ্রামে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগেই শিক্ষার্থীরা কেন্দ্রগুলোতে ভিড় করে, পরে নিয়ম মেনে সবাই পরীক্ষার হলে যায়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট 360টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং এ সংক্রান্ত গুজব বন্ধে 30টি পরিদর্শক টিম ও 10টি বিশেষ পরিদর্শক টিম কাজ করে। বরিশালে করোনা ও ডেঙ্গুর প্রকোপ চলমান থাকায় পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ নজর দেওয়া হয়। নগরীর ইসলামিয়া কলেজের অধ্যক্ষ আয়ুব হোসেন বলেন, তার কেন্দ্রে নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিয়েছেন। ছাত্রদল শিক্ষার্থীদের কলম, খাবার পানি, স্যালাইন ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করে দেয়। করোনার যতগুলি ব্যবস্থাপনা দরকার, স্যানিটাইজেশন, আমরা হাত ধোয়ার ব্যবস্থা, সকল ব্যবস্থা রাখছি, এবং আমার কলেজের আঙ্গিনে সকল গুলান গাছ নর্দমা পরিষ্কার করে আমরা সুন্দর করে রাখছি। সিলেট সরকারি মহিলা ডিগ্রি কলেজের গেটে সকাল থেকেই ভিড় করে শিক্ষক, অভিভাবকরা। পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করানো হয়। পরীক্ষা শুরুর পর বোর্ডের 6টি অভ্যন্তরীণ ভিজিল্যান্স টিম এবং কলেজ শিক্ষকদের সমন্বয়ে 23টি বহি ভিজিল্যান্স টিম মনিটরিং করার কাজ করে। সকালে কুমিল্লার পরীক্ষা কেন্দ্রে নকল ও অনিয়ম ঠেকাতে কঠোর তদারকির মাধ্যমে শিক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। পরীক্ষা নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের 200 গজ এলাকায় 144 ধারা জারি করা হয়। ময়মনসিংহে সকালে শিক্ষার্থীদের প্রবেশপত্র চেক করে তাদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। বিভাগের 290টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে প্রবেশ করে। পরীক্ষার পরিবেশ খুবই ভালো, নকলমুক্ত বাংলাদেশের এখানে পরিবেশ ঠিকই দেখা যাচ্ছে। ভালোই পরিবেশ এবং সময় মতোই পৌঁছাইছে, সবাই ঢুকছে, সব ছাত্রীরা একসঙ্গেই দেখছি ভালোই। রাজশাহীতে মোট 260টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। এসবের কোনো কোনো কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয়। শিক্ষা বোর্ডের অধীনে 8 জেলার 755টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,33,252 জন পরীক্ষার্থী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। তবে গতবারের চেয়ে এবার প্রায় 4,000 পরীক্ষার্থী কম। সাভারে নির্ধারিত সময়ের অনেক আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়। গেটের সামনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তারা কেন্দ্রে প্রবেশ করে। ফারদিন নীরব, 71। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে কিনা এমন জল্পনা কল্পনার মধ্যে দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA পরিচালক জন র্যাটফ্লিক জানিয়েছেন, হামলায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে দাবি করেননি তিনি। এদিকে ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। ইরান
ইরান পরমাণু সমৃদ্ধকরণ করছে এমন অভিযোগে 13 জুন দেশটিতে হামলা চালায় ইসরায়েল। এরপর সেই সংঘাতের 10ম দিনে 22 জুন ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই 3টি পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় মিত্রদেশ যুক্তরাষ্ট্র। হামলার পর স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের পরমাণু স্থাপনা ফোর্দো ও ইস্পাহানে প্রবেশপথের আশেপাশে একাধিক বড় গর্ত দেখা গেলেও স্থাপনাগুলো মাটির অনেক নিচে হওয়ায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। এর মধ্যেই পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও ইরানের মূল পরমাণু সক্ষমতা বহাল আছে বলে জানালেও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এবার এ নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ জানান হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের সম্পূর্ণ পরমাণু কর্মসূচি ধ্বংস হয়েছে বলে কোনো দাবি করেননি তিনি। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডো সিআইএর এই মূল্যায়নের পক্ষে কথা বলেছেন। তবে ইসরায়েল ও মার্কিন হামলায় ইরানের ইউরেনিয়াম ভান্ডার ক্ষতিগ্রস্ত হয়নি বলে ধারণা করছে জাতিসংঘ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ প্রধান রাফায়েল গ্রসি বলেছেন হামলা শুরু হতেই ইউরেনিয়াম সরিয়ে থাকতে পারে তেহরান। এদিকে তেহরান যদি আবারও পারমাণবিক কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্র কি আবারও বোমাবর্ষণ করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। ট্রাম্পের হুমকির জবাবে আইআরজিসি কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর হুমকি দেন শত্রুরা যদি ভুল করে তবে আরো কঠিন ও শক্তিশালী জবাব দেয়া হবে। শারমিন স্বপ্না, ৭১।